আচ্ছা, আজকে আমরা ওই প্রাস রিলেটেড কিছু ম্যাথ দেখবো। এগুলা বেশি আসে টাইপ ধরে আমরা কয়েকটা দেখবো আর কি। তো বাকিগুলা তোরা ট্রাই করবি, তারপরে না পারলে আমি দেখবো, সমস্যা নাই। আর হচ্ছে এরপরে লাস্টে এই চ্যাপ্টারের আরেকটা পোর্শন বাদ আছে, সেটা হচ্ছে বৃত্তীয় গতি। ওইটা পরের লেকচারে দেখবো। তো আজকের ক্লাসটা পুরোটাই ম্যাথ নিয়েই যাবে। ওকে। তো আগের দিনে একটু একটা ম্যাথ দেখছিলাম আমরা। তো আজকের প্রথম যে ম্যাথটা সেটা হচ্ছে প্রাস ম্যাথ প্রবলেম। প্রথম ম্যাথটায় বলা আছে, আমি উদ্দীপকটা আঁকতেছি। ধর এটা হচ্ছে গোলপোস্ট। গোলপোস্টে সামনে গোলকিপার দাঁড়ানো আছে, আর এখান থেকে একজন বল কিক করবে। যে বল কিক করবে সে বলটাকে কিক করতেছে হচ্ছে, ফুটবলকে কিক করতেছে সে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ করে। 30 ডিগ্রি কোণ করে। আর বেগটা হচ্ছে 25 মিটার পার সেকেন্ড। তো বল কিক করতেছে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ করে 25 মিটার পার সেকেন্ড বেগে। আর গোলকিপার থেকে এই প্লেয়ারটা দাঁড়ায় আছে 80 মিটার দূরে, 80 মিটার দূরে। আর ও বল কিক করা মাত্র গোলকিপার এই বল ধরার জন্য সামনের দিকে আগাইছে। কত বেগে আগাইছে সেটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড সমবেগে। 10 মিটার পার সেকেন্ড সমবেগে। তাইলে একজন প্লেয়ার সে কিক করছে গোলপোস্ট, গোলকিপার থেকে 80 মিটার সামনে থেকে একটা বলকে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে 25 মিটার পার সেকেন্ড বেগে। আর ও কিক করার সাথে সাথেই গোলকিপার ওই বলের দিকে দৌড় শুরু করছে, সেটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড সমবেগে। তো এখানে কোশ্চেনটা হচ্ছে গ নাম্বারে একটা কোশ্চেন আছে। গ নাম্বারেরটা হচ্ছে 1 সেকেন্ড পর বলটার বেগ কত, সেটা ওই যে টি বের করা, সেটা আগের এই সরি বেগ বের করা, সেটা আগের দিন ওই টাইপের করছি, আজকে ডিফারেন্ট করতেছি। এজন্য পরের কোশ্চেনটা দিচ্ছি আমি, সেটা হচ্ছে বলটি ভূমিতে পড়ার আগে গোলকিপার ধরতে পারবে কিনা। এই টাইপের অনেক অঙ্ক আছে, সেটা এই ক্রিকেট খেলার ক্ষেত্রেও দিতে পারে, এরকমও দিতে পারে যে বল মাটিতে পড়ার আগে ফিল্ডার ধরতে পারবে কিনা, এরকম হয়তো। সবার কোশ্চেন লেখা হইলে বলিস। জাস্ট এই টুকরাটা দেওয়া, বল কিক করা হয়েছে কত ডিগ্রি কোণে কত বেগে, আর ওখান থেকে গোলকিপার ছুটে আসবে, তাদের মধ্যবর্তী দূরত্বটা দেওয়া আছে। কোশ্চেনটা হচ্ছে বলটা ভূমিতে পড়ার আগে গোলকিপার বলটাকে ধরতে পারবে কিনা। তো এটার জন্য আমাদের যেটা, এটা গতিবিদ্যা 3 নাম্বার চ্যাপ্টার। তো আমরা আহ এইখানে যে যে জিনিসটা আমাদের বের করা লাগবে, একটা হচ্ছে আগে দেখা লাগবে বলটা কত দূর গিয়ে মাটিতে পড়ে, সেটা আগে দেখা দরকার। এমন হইতে পারে যে সেটা ওই গোল পোস্ট, মানে আর কি ইসের মাথার উপর দিয়েই চলে যেতে পারে, ওই গোলকিপারের মাথার উপর দিয়েই চলে যেতে পারে। আবার এমন হইতে পারে তার সামনে এসে পড়তে পারে। তো আমাদের ফার্স্টে দেখতে হবে এই বলটা কত দূর গিয়ে পড়বে, তার মানে ওর রেঞ্জ, বিস্তার বা পাল্লা, সেটা আমাদের বের করতে হবে। মানে আর বলটা কত দূর গিয়ে মাটিতে পড়বে, এটা আগে বের করা লাগবে। তারপরে আরো একটা জিনিস বের করা লাগবে, সেটা হচ্ছে বলটা কত সময় বাতাসে ছিল। তার মানে এখানে দুইটা শর্ত, একটা হচ্ছে মাটিতে পড়ার আগেই ওই ফুট ইয়া ইয়াটাকে এই গোলকিপারটাকে ওই পর্যন্ত চলে আসতে হবে। তার মানে উড্ডয়ন কালের আগেই চলে আসতে হবে। আর একটা ব্যাপার হচ্ছে বলটা অবশ্যই এই 80 মিটারের মধ্যেই কোথাও পড়তে হবে। যদি এটার উপর দিয়ে চলে যায় তাহলে তো আর ধরার কোনো স্কোপ নাই।
আচ্ছা, তাইলে আমরা একটু সলভে চলে আসি। কেউ না বুঝলে বলিস। তাহলে প্রথম কাজ হচ্ছে আমরা বিস্তারটা বের করে দেখি বলটা অ্যাকচুয়ালি কোথায় গিয়ে পড়তিছে। তাহলে সলভ, প্রথমে আর বের করব। তো আর এর সূত্র ছিল ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি। এই কথা বলিস কে রে? অর্থী, অর্থী তোর ইয়াটা মিউট কর। ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি, এখানে মানগুলা বসাই। ইউ বলা আছে হচ্ছে 25 মিটার পার সেকেন্ড, 25 স্কোয়ার সাইন 2 আলফা মানে হচ্ছে 30 × 2 মানে 60 ডিগ্রি, ডিভাইডেড বাই জি হচ্ছে 9.8। এইটা হিসাব করলে আসবে, কেউ একজন হিসাব করে দেখিস, 55.23 এরকম কিছু একটা আসবে। ওকে, এখন তাইলে বোঝা যাচ্ছে তার মানে বলটা এই 80 মিটারের মধ্যেই আছে। তার মানে গোলকিপারের পক্ষে যদি সবকিছু ঠিক থাকে, তার বেগ এবং দৌড়ে আসার সময়, তাহলে বলটাকে মাটিতে পড়ার আগেই ধরা সম্ভব। এখন কথা হচ্ছে বলটা আহ, যদি এত 55.23 মিটার দূরে গিয়ে পড়ে, তার মানে এখন আমি এই জিনিসটা আঁকি যে বলটা এরকম 80 মিটার, 80 মিটারের মধ্যে ধর বলটা এখানে এসে পড়লো। তাহলে এখন এইটা, এই বলটাকে ধরার জন্য তাহলে গোলকিপারকে কতখানি মিনিমাম দৌড়ে আসতে হবে, সেটা হচ্ছে এইটুকু দূরত্ব দৌড়ে আসতে হবে। আচ্ছা, তার আগে আরেকটা জিনিস বের করে, ওর শুধু দৌড়ে আসলেই হবে না, বলটা মাটিতে পড়ার আগেই দৌড়ে আসতে হবে। তার মানে বলটা কতক্ষণ বাতাসে ছিল সেটাও আমাদের দরকার। তার মানে বলটার বিচরণকাল বা উড্ডয়নকাল সেটাও বের করে নিতে হবে আমাদের, টি। তো টি সমান সমান ছিল 2 ইউ সাইন আলফা ডিভাইডেড বাই জি। তো এইটা যদি আমরা বসাই, 2 ইউ হচ্ছে 25, সাইন আলফা হচ্ছে 30, আর জি হচ্ছে 9.8। এইটা হিসাব করলে আসে 2.55 সেকেন্ড, 2.55 সেকেন্ড। তাহলে এখন এই গোলকিপারটার সামনে দুইটা শর্ত। এক হচ্ছে এই বাকি দূরত্বটুকু দৌড়ে আসতে হবে, যেটা আমরা এখন বের করব, ওই 80 থেকে ওইটুকু বাদ দিয়ে দিব। এবং শুধু দৌড়ে আসলেই হবে না, ওইখানে যে দৌড়ে আসছে সে অবশ্যই 2.5 সেকেন্ড, 55 সেকেন্ডের আগে আসতে হবে ওইটুক জায়গায়, কারণ তারপরে আসলে বল মাটিতে পড়ে গেছে ততক্ষণে। তাইলে আমরা এবার পরের পোর্শনটুকু বের করতেছি, যে এটুক লেখা হয়েছে সবার, বুঝছিস? আবির কি বুঝছিস এইটুক? তোদের এই ম্যাথগুলা ওই ম্যাথ সেকেন্ড পেপারেও করা লাগবে গতিবিদ্যায়, সো এখন বুঝলে ওখানেও সোজা লাগবে। আচ্ছা, তাহলে এখন দেখি গোলকিপারকে তাইলে এতটুকু যে দূরত্ব অতিক্রম করে আসতে হবে সেইটা আগে বের করি, যে গোলকিপারের অতিক্রান্ত দূরত্ব, গোলকিপারের যেটুকু দূরত্ব অতিক্রম করতে হবে আর কি, গোলকিপারের, আচ্ছা এটা লিখি, দূরত্ব অতিক্রম করতে হবে, দূরত্ব অতিক্রম করতে হবে, করতে হবে 80 থেকে ওইটা বাদ দিয়ে দিব, 80 মাইনাস 55.23 মিটার। তাহলে এটা আসে হচ্ছে, এটাকে হিসাব করলে আসবে 24.77, 24.77 মিটার। গোলকিপারের এতখানি দূরত্ব অতিক্রম করে আসতে হবে। তো গোলকিপারের বেগ জানি, অতিক্রান্ত দূরত্ব জানি, গোলকিপারের কত সময় লাগে এইটুক দূরত্ব অতিক্রম করতে সেটা দেখি। আমার দেখতে হবে ওই সময়টা বলটা মাটিতে পড়ে যাওয়ার সময়ের আগে না, মানে চেয়ে বেশি বা কম। তাইলে গোলকিপারের প্রয়োজনীয় সময়, আচ্ছা আমি লিখলাম এক্ষেত্রে প্রয়োজনীয় সময়, এক্ষেত্রে প্রয়োজনীয় সময়, মানে এর জন্য গোলকিপারের কতটুকু সময় লাগছে সেটা যদি বের করতে যাই,
টি ইকুয়ালস টু, এই বাংলাগুলা তোরা নানা অনেকভাবেই লিখতে পারিস। এটাও লিখতে পারিস যে গোলকিপারের এক্ষেত্রে ওই 10 মিটার পার সমবেগে প্রয়োজনীয় সময় এভাবেও লেখা যায়। আচ্ছা, তাইলে গোলকিপারের দূরত্ব অতিক্রম করতে হচ্ছে 24.77, মানে এস বাই ভি, সমবেগ যেহেতু এস ইকুয়ালস টু ভিটি ছিল, তাহলে টি সমান সমান হবে এস বাই ভি। এস জানি, ভি হচ্ছে 10, তাহলে এটাকে ভাগ দিলে আসতেছে 2.477 এই সেকেন্ড। তার মানে গোলকিপার বল মাটিতে পড়ার আগেই চলে আসতে পারছে, কারণ বলটা বাতাসে ছিল 2.55 সেকেন্ড, আর ওর ওইটুকু দৌড়ায় আসতে সময় লাগছে 2.477 সেকেন্ড সময়। তার মানে গোলকিপার বলটাকে ধরতে পারবে। ওকে, তাহলে অ্যান্সারটা এভাবে লিখতে হবে, যেহেতু টি, এই যে স্মল টি, সেইটা ক্যাপিটাল টি এর চেয়ে কম, সুতরাং গোলকিপার বলটিকে মাটিতে পড়ার আগেই ধরতে পারবে বা ভূমিতে পড়ার আগেই ধরতে পারবে। কেউ কোনো কিছু না বুঝলে বলিস। প্রমি, কেমন আছিস? তুইও ঠান্ডা লাগাই নিছিস নাকি? কেয়ারফুল থাকিস। আচ্ছা, তো এখন আমরা এই টাইপের আরেকটা অঙ্ক দেখতেছি। আমি মুছবো, লেখা হয়েছে সবার? ওকে, এবারে কোশ্চেনটা হচ্ছে, একজন, বাংলায় লিখতেছি পুরোটা, একজন ব্যাটসম্যান 30 ডিগ্রি কোণে 30 ডিগ্রি কোণে 20 মিটার পার সেকেন্ড বেগে একটি বলকে আঘাত কর আঘাত করায় আঘাত করলো, মানে ব্যাট দিয়ে আঘাত করছে আর কি, আঘাত করলো। আর ব্যাটসম্যান হতে, এগুলা কিন্তু উদ্দীপকে চিত্র এঁকে দেওয়া থাকতে পারে। আগেরটা যেমনি আঁকলাম, ব্যাটসম্যান হতে 60 মিটার দূরে 60 মিটার দূরে দাঁড়িয়ে থাকা ফিল্ডার দাঁড়িয়ে থাকা ফিল্ডার 8 মিটার পার সেকেন্ড বেগে ক্যাচ ধরার জন্য অগ্রসর হলো। ফিল্ডার ক্যাচটি ধরতে পারবে কিনা, ফিল্ডার ক্যাচটি ধরতে পারবে কিনা। অনেকটা আগেরটার মতোই, কোশ্চেন লেখা শেষ হলে বলিস। তো আবারও আমাদের ব্যাটসম্যান যখন বলটাকে আঘাত করছে,
তো আমাকে দেখতে হবে বলটা কত দূর গিয়ে পড়ছে, সেটা কি 60 মিটারের, অবশ্যই 60 মিটারের ভেতরে পড়ুক বা পেছনে গিয়ে পড়ুক, আমরা দুই ক্ষেত্রেই ফিল্ডারের বাকিটুকু দূরত্ব অতিক্রম করে যাইতে হবে, কারণ ও ব্যাটসম্যান থেকে 60 মিটার দূরে আছে। তাইলে এমন হইতে পারে যে বলটা ফিল্ডারের মাথার উপর দিয়ে পিছনে কোথাও পড়ছে, তাইলে উল্টা দিকে ফিল্ডার দৌড় দিবে, আই মিন এখন সামনে না এসে পিছনের দিকে দৌড় দিবে। আবার এমন হইতে পারে যে ফিল্ডারের সামনের দিকে পড়ছে, তখন সামনের দিকে দৌড় দিবে। যেখানেই দৌড় দিক, আগে আমার দেখতে হবে, যেদিকেই দৌড় দিক আমার আগে দেখতে হবে বলটা কত দূর গিয়ে পড়বে, মানে আর বের করতে হবে। আর আরো একটা ব্যাপার হচ্ছে একই সাথে বলটা কতটুকু সময় ইয়াতে ছিল, বাতাসে ছিল, মানে টি বের করতে হবে। তাহলে আমরা আবার আর আর টি এই দুইটা জিনিস আগে বের করে ফেলি। হ্যাঁ হ্যাঁ, এই সবসময় এগুলা ক্ষেত্রে সমবেগেই বলবে। ওকে, তাহলে আমি আগেই নাম মুছে এখানে, নাকি মুছবো? তোদের সবার লেখা হয়েছে? মুছে দিলাম। ওকে, তাহলে মুছি। গতিবিদ্যার মেবি 4টা ক্লাস নিছি এখন পর্যন্ত। আর ইকুয়ালস টু হচ্ছে ইউ স্কোয়ার সাইন টু আলফা বাই জি। তাহলে এটা অনুযায়ী আর হচ্ছে ইউ হচ্ছে 20 স্কোয়ার সাইন টু আলফা মানে 60, 30 × 2, আর জি হচ্ছে 9.8। এটা হিসাব করলে আসতেছে হচ্ছে 35.348 এরকম। আচ্ছা, এই দশমিকের পরে তোদের এক একজনের এক এক রকম আসতে পারে, ক্যালকুলেটারে কেউ আহ দশমিকের পরে কম বেশি হইতে পারে, তো এটা নিয়ে পেন নেওয়া লাগবে না, তোর যেভাবে আসবে তুই ওভাবে অঙ্ক করবি। আচ্ছা, এবার টি, বলটা কতক্ষণ সময় বাতাসে ছিল। তার মানে আমরা এখানে দেখতেছি বলটা 35 মিটার যাবে, মানে ফিল্ডার ছিল 60 মিটার দূরে, মানে ফিল্ডারের সামনে পড়তেছে। ওকে, উল্টাও হইতে পারতো যে ফিল্ডারকে ক্রস করে পিছনে পড়তেছে, তখন ফিল্ডারের উল্টা দিকে দৌড় দিতে হইতো। এবার ফিল্ডারটাকে সামনে ব্যাটসম্যানের দিকে আসতে হবে আর কি। আচ্ছা, এবার টি হচ্ছে উড্ডয়নকাল 2u সাইন আলফা বাই জি, সেটা হচ্ছে 2u হচ্ছে 20 সাইন 30 ডিভাইডেড বাই 9.8। এইটা আসে হচ্ছে 2.04 সেকেন্ড। মারিয়া কি বুঝতেছিস? আচ্ছা, গুড। ওই যে 2 আলফা 2 × 30, ওকে, 60। ওকে, তাহলে এবার ওই ফিল্ডারটাকে আসতে হবে হচ্ছে এই বাকি দূরত্বটা 60 মাইনাস 35.348 এইটুক দূরত্ব, আর তার হাতে সময় আছে 2.404 সেকেন্ড। তো আমরা দেখি ওই জিনিসটা। তার মানে হচ্ছে ফিল্ডার কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, ফিল্ডার কর্তৃক, ভাই মিহাত কি কিছু বুঝতেছিস? মানে আমরা জাস্ট সূত্র ইউজ করতেছি, সূত্রগুলা যদি তুই না জানা থাকে এখন জেনে অঙ্কের বেসিকটা বুঝলেই হইলো। ফিল্ডার কর্তৃক অতিক্রান্ত দূরত্ব সেটা কতখানি দেখি আমরা, সেটা হচ্ছে, বা এটার আমরা এস দিয়ে দেখাইতে পারি। এস হচ্ছে 60 মিটার দূরে ছিল, হ্যাঁ 60, 60 মাইনাস 35.348 মিটার, এটা বিয়োগ করলে আসবে 24.65। ওকে, তাহলে এই ক্ষেত্রে ওর কতখানি সময় লাগছে? আহ, প্রয়োজনীয় সময়, প্রয়োজনীয় সময় স্মল টি, সেটা আসতেছে এস বাই ভি, মানে হচ্ছে 24.65 ডিভাইডেড বাই 8 ছিল হচ্ছে তার বেগ। তাহলে এইটি আসতেছে হচ্ছে 3.08, 3.08 সেকেন্ড। তার মানে বল বাতাসে ছিল হচ্ছে 2.04 সেকেন্ড, আর ওর সময় লাগছে ওই পর্যন্ত যাইতে 3.08 সেকেন্ড। তার মানে বোঝা যাচ্ছে বলটা মাটিতে পড়ে গেছে, তাহলে ক্যাচটা সে নিতে পারবে না। তাইলে লাস্টে লেখা লাগবে যেহেতু ক্যাপিটাল টি ইজ লেস দেন স্মল টি, সুতরাং ফিল্ডার
ক্যাচ নিতে পারবে না বা ক্যাচ ধরতে পারবে না। আচ্ছা এই, হ্যাঁ ভাইয়া, পিছনে পিছনে পড়তো একইভাবেই করতাম, তখন খালি এবার 60 থেকে বিয়োগ দিছি, তখন ওই মানটা বড় আসতো। আচ্ছা বলটা যদি ওর কোশ্চেনটা হচ্ছে বলটা যদি ফিল্ডারের পিছনে যাইতো, তখন কিন্তু মেথড চেঞ্জ হইতো না, খালি অতিক্রান্ত দূরত্ব এবার ওই যে 60 ওটা বড়টা ছিল, পরের বার ধর এমন যদি হইতো বলটা এবার 80 মিটার দূরে গিয়ে পড়ছে, এরকম হয়েছে, তাইলে ফিল্ডারের আর দৌড়ায় যাইতে হইতো কতখানি, 80 - 60। সো বলটা কি ইয়া হচ্ছে কিনা, তবে এইসব এইসব ক্ষেত্রে কখনো এরকম বলে দিতে পারে যে ইয়া বলে দিল যে ওই যে মাঠে খেলা হচ্ছে সেটার বাউন্ডারি বলে দিল, যে বাউন্ডারি ছিল 70 মিটার। ওকে, বাউন্ডারি ছিল 70 মিটার, আই মিন ওই ইয়া থেকে পিচ থেকে বাউন্ডারি দূরত্ব ছিল 70 মিটার, বা ওই ব্যাটসম্যান থেকে, তাহলে সেই ক্ষেত্রে ওই বল কিন্তু 6 হয়ে যাবে যদি তার আর 80 মিটার আসে। ওকে, তাহলে ফিল্ড ওই ক্ষেত্রে আমরা বলে দিব যে বল মাঠের বাইরে চলে গেছে, আই মিন ফিল্ডার ক্যাচ ধরতে পারবে না। তবে এখানে আরো কিছু ব্যাপার আছে, এই জিনিসগুলো আমি আস্তে আস্তে আরো আসতেছি। তবে নর্মালি এই অঙ্কের মধ্যে যদি এরকম দেখতাম যে বলটা 80 মিটার দূরে গিয়ে পড়তেছে, তাহলে ফিল্ডারের 80 - 60 ওইটুক দূরত্ব অতিক্রম করতে হতো, বাকি মেথড সেমই থাকতো। আচ্ছা এবার আসি, এই অঙ্কগুলাকে অন্যভাবেও করা থাকতে পারে, কোথাও এরকম করেও করতে পারে। ধর আমরা এখানে কি বের করলাম যে আহ ফিল্ডার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 24.65 মিটার। ওকে, এইটুক তার দূরত্ব অতিক্রম করতে হবে। তা আমরা এই যে সময় এভাবে না বের করে এই হিসাবেও করতে পারি যে ফিল্ডারের বেগ ছিল 8 মিটার পার সেকেন্ড। তো 8 মিটার পার সেকেন্ড বেগে আর বল যতক্ষণ বাতাসে থাকে আর কি 2.04 সেকেন্ড, এই সময়ে ফিল্ডারটা কত দূর দৌড়াইতে পারে সেটা যদি আমরা বের করি, 8 × 2.04, তাহলে আসে হচ্ছে 16.32। তার মানে ওর যাইতে হবে 24.65 মিটার, আর ও দৌড়ায় ওই সময়ের মধ্যে বল মাটিতে পড়ার আগে এই সময়টার মধ্যে সে 16.32 মিটার দূরত্ব অতিক্রম করে যাইতে পারতেছে। তো সেই ক্ষেত্রেও আমরা ওই দূরত্ব হিসাব করেও, সময় না হিসাব করে দূরত্ব হিসাব করে বলে দিতে পারি যে ফিল্ডার ক্যাচ ধরতে পারবে না, যেভাবে ইচ্ছা তুই বলতে পারিস, কোনো সমস্যা নেই। আচ্ছা আমি মিটিংটা টাইম শেষ হয়ে যাচ্ছে, আরেকবার ইন দিই, আবার জয়েন দে সবাই। ওকে, আরেকটা ম্যাথ লিখতেছি। এটা বাউন্ডারি লাইন বলে দেওয়া আছে, এটা একটু ডিফারেন্ট আর কি। সেটা হচ্ছে কোশ্চেনটা এবার এরকম, ব্যাটসম্যান, এখানে অঙ্ক করার সময় দেখবি যে ব্যাটসম্যানের নাম টাম দেওয়া থাকবে, সাকিব, মুশফিক এইসব দেওয়া থাকবে আর কি। তো এখানেও লেখা ছিল, আমি আর ইয়া বাড়াচ্ছি না। ব্যাটসম্যান বলকে 45 ডিগ্রি কোণে ও 20 মিটার পার সেকেন্ড বেগে আঘাত করায়, সেটি বাউন্ডারি লাইন অতিক্রম করে, বাউন্ডারি বাউন্ডারি লাইন অতিক্রম করে ছক্কায় পরিণত হয়। 6 হয়ে গেছে। তো বলছে ব্যাটসম্যান থেকে বাউন্ডারি লাইনের দূরত্ব 35 মিটার, মানে খুবই ছোট মাঠ, নিউজিল্যান্ডের মাঠগুলা। ব্যাটসম্যান থেকে ব্যাটসম্যান থেকে বাউন্ডারি লাইনের দূরত্ব 35 মিটার। তো কোশ্চেনটা হচ্ছে আহ,
এটার কোশ্চেনটা, ফিল্ডার যদি সর্বোচ্চ ফিল্ডার যদি সর্বোচ্চ 3 মিটার উচ্চতায় 3 মিটার উচ্চতায় লাফিয়ে বল ধরতে পারে, বল ধরতে পারে, মানে ওই ফিল্ডারটার সর্বোচ্চ সে 3 মিটার উচ্চতায় যদি বল থাকে, তাহলে এরকম বলকে সে ক্যাচ নিতে পারে আর কি, বল ধরতে পারে। তবে সময় মতো বাউন্ডারি লাইনে পৌঁছালে, সময় মতো বাউন্ডারিতে পৌঁছালে 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 ক্যাচ নিতে পারবে কিনা। হ্যাঁ, এটাকে আমি উপরে লিখতেছি একটু। সময় মতো বাউন্ডারিতে পৌঁছালে ক্যাচ নিতে পারবে কিনা, মানে এমনিতে উদ্দীপক অনুযায়ী যে 6 হয়ে গেছে, তো বলছে যদি এরকম হইতো যে ফিল্ডারটা যেহেতু লাফ দিয়ে সর্বোচ্চ 3 মিটার উচ্চতায় বল থাকলে সেটারে ক্যাচ নিতে পারে, তাইলে ফিল্ডারটা যদি সময় মতো ওই বাউন্ডারি লাইনে, মানে 35 মিটার দূরে বাউন্ডারি ছিল, বাউন্ডারি লাইনে পৌঁছে যাইতে পারতো, তাহলে সে বলটাকে ক্যাচ নিতে পারতো কিনা। ওকে, তো এরকম এইরকম অঙ্ক যদি বলে, তাহলে সেক্ষেত্রে আমাদের যেটা লাগবে, আচ্ছা আমি একটু চিত্রটা আঁকি তাহলে বুঝতে একটু সুবিধা হবে, যদিও তোদের পরীক্ষায় চিত্র আঁকা লাগবে না। ধর এটা হচ্ছে পিচ আর কি, আর এটা মোটামুটি হচ্ছে আমাদের বাউন্ডারি। তো এই ক্ষেত্রে বলটা এইখান থেকে ধর ওই 6 হয়ে যাচ্ছে, ওই বাউন্ডারি লাইন ক্রস করলো, এই বাউন্ডারি লাইন যখন ক্রস করলো সে, আমার এখন এই বলছে মাঠের ভিতরে সে এই বলটা 35 মিটার দূরত্ব অতিক্রম করছে, মানে ব্যাটসম্যান থেকে বাউন্ডারি লাইনের দূরত্বটা ছিল 35 মিটার, 35 মিটার। তো আমার অ্যাকচুয়ালি কি লাগবে এখন, আমার লাগবে এই বাউন্ডারিতে যদি ফিল্ডারটা পৌঁছে যাইতো ওই সময়ে, তখন বলটা কত উচ্চতায় থাকতো এরকম, এই ওয়াইটা লাগবে। তার মানে আমাকে এক্স দেওয়া আছে, ওয়াই বের করা লাগবে। তো আমাদের ওয়াই বের করার দুইটা সূত্র ছিল, মনে পড়ে কিনা? আমরা আগের দিন যে সূত্রের চারটা করছিলাম, 1 2 3 নাম্বারে একটা ওয়াই ছিল, 4 নাম্বারে আর একটা ওয়াই ছিল। একটার মধ্যে ওয়াই এর সাথে ছিল ইউ সাইন আলফা টি মাইনাস হাফ জি টি স্কোয়ার, এটা একটা ছিল। আর একটা ছিল হচ্ছে ওই এক্স টেন আলফা মাইনাস হাফ জি এক্স স্কোয়ার বাই ইউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা, এরকম ছিল ওয়াই বের করার জন্য। তো এখানে যেহেতু টাইম দেওয়া নাই, কিন্তু আমাকে এক্স দেওয়া আছে, এই যে দেখ কত দূরত্বে, মানে আনুভূমিক 35 মিটার দূরত্বে বলটা কত উপরে আছে। তাহলে আমার জাস্ট বের করা লাগবে এখন এই ব্যাটসম্যান যখন বলটাকে আঘাত করে বাউন্ডারি বানাইছে, অলরেডি 6 হয়ে গেছে, তো ফিল্ডার যদি এখানে পৌঁছাইতো যখন 6 হচ্ছে ওই মোমেন্টে, তাহলে ওর কতখানি লাভ দিয়ে বলটাকে ধরতে হইতো। আমার এই জিনিসটা যদি বের করতে পারি, এই ওয়াইটা যদি বের করে ফেলতে পারি, তারপর আমি এই ওয়াইটাকে মিলিয়ে দেখবো ওই 3 মিটারের মধ্যে আসছে না 3 মিটারের উপরে আসছে। যদি 3 মিটারের উপরে আসে, তাহলে ফিল্ডার আর চেষ্টা করলেও বলটাকে ধরতে পারবে না, যদি বাউন্ডারি লাইনে সে থেকেও থাকে। সবাইকে অঙ্কটা বুঝছিস? আই না, আমি অঙ্ক বুঝছিস? আবার বলবো, এই অর্থে বুঝছিস? তোরা কেউ না বুঝলে বলিস কিন্তু, মানে ব্যাপারটা হচ্ছে, আচ্ছা আরেকবার বলতেছি। বলা হয়েছে বলটা তো বাউন্ডারি হয়েছেই, বাউন্ডারি হইতে গিয়ে এই যে মানে 6 হয়ে গেছে, তো 6 হইতে গিয়ে সে মাঠের মধ্যে কতখানি দূরত্ব অতিক্রম করছে, ব্যাটসম্যান থেকে ওই মাঠের সীমানার দূরত্বটা হচ্ছে 35 মিটার। তাহলে এখন আমাকে বলে দিছে ফিল্ডারটা যদি সময় মতো ওইখানে চলে যেতে পারতো, তাহলে ধরলাম ফিল্ডারটা ওখানে আছে, যখন বলটা বাউন্ডারি লাইন ক্রস করতেছে তখন ফিল্ডারটা সীমানায় আছে। এখন
ফিল্ডারটার ইয়াটা কি, ক্যাপাবিলিটি কি, সে হচ্ছে ক্যাপাবিলিটি হচ্ছে সে 3 মিটার উপরের পর্যন্ত বলকে লাফ দিয়ে ধরে ফেলতে পারবে। তো এখন আমাকে দেখতে হবে যখন বাউন্ডারি লাইনটা ক্রস করতেছে বলটা, ওই মোমেন্টে সেই বলটা ভূমি থেকে কত উচ্চতায় আছে। সেটা যদি 3 মিটারের মধ্যে থাকে তাহলে ওই ফিল্ডার ধরে ফেলতে পারবে। যদি 3 মিটারের উপর দিয়ে চলে যায় তাহলে ফিল্ডার আর লাফ দিয়েও বলটাকে ধরতে পারবে না। সবাই কি ক্লিয়ার হয়েছে সেবার? তার মানে আমাদের ওয়াই বের করতে হবে। ওয়াই ছিল হচ্ছে উলম্ব উচ্চতা। আমাদের উলম্ব উচ্চতা বের করতে হবে যখন এক্স দেওয়া আছে। এক্স হচ্ছে আনুভূমিক দূরত্ব। এই যে বলটা এখন 30 মিটার দূরত্বে কত উচ্চতায় আছে, যেটা আমাদের সূত্রের চার্টের 3 নাম্বার আর 4 নাম্বার সূত্র দিয়ে ওয়াই বের করা যাইত। কিন্তু 3 নাম্বার সূত্রে আবার টি দরকার হইতো, এখানে কোনো সময় দেওয়া নাই। তো আমরা এক্স আনুভূমিক দূরত্ব দেওয়া আছে, এইটা দিয়ে ওয়াইটা বের করে ফেলতে পারবো। অঙ্ক ছোট, কিন্তু এই যে বেসিক বুঝাটা জরুরি। তো আমাদের ওয়াই বের করা লাগবে। ওয়াই বের করার জন্য যে 4 নাম্বার সূত্র সেটা আমি একবারে ডিরেক্ট লিখতেছি। তাহলে সলভ। আগের গুলা বুঝছিস তো? না বুঝলে বলিস কিন্তু। আমার বলার পরে কেন বলতেছিস যে ভাই আবার বললে ভালো হয়? আগেই বলবি। y ইকুয়ালস টু এক্স টেন আলফা, এই সূত্রটা ছিল মাইনাস হাফ জি এক্স স্কোয়ার ইউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা, এটা ছিল সূত্র। তো আমি ডাটাগুলো বসাই দিই। এক্স ছিল হচ্ছে ওই যে 35 মিটার দূরত্ব, আনুভূমিক দূরত্ব 35 মিটার দূরত্বে এই ওয়াইটার পরিচয় ছিল এক্স দূরত্বে ওয়াই কত, মানে হচ্ছে 35 মিটার দূরত্বে ওয়াই এর মান কত সেটা বের করতেছি। এক্স হচ্ছে 35, টেন আলফা হচ্ছে বলটাকে কত কোণে আঘাত করা হয়েছিল জানো? 45 মাইনাস হাফ, জি হচ্ছে 9.8। আচ্ছা, জি কখনো কোশ্চেনে যেটা বলে দিবে সেটাই ইউজ করবি, আর না বলে দিলে 9.8। আর হচ্ছে এক্স তো 35 স্কোয়ার, ইউ হচ্ছে কত ছিল জানো? 20 মিটার পার সেকেন্ড, 20 স্কোয়ার কজ স্কোয়ার আলফা হচ্ছে 45। তো এটা হিসাব করলে এক্স এই ওয়াই আসবে হচ্ছে 5 মিটার। তার মানে বলটা তখন ভূমি থেকে 5 মিটার উপর দিয়ে বাউন্ডারি লাইন ক্রস করছে। আর ফিল্ডার সর্বোচ্চ উচ্চতা লাভ দিতে পারে হচ্ছে 3 মিটারের, 3 মিটার পর্যন্ত। তাহলে আমাদের এখন এটাই লেখা লাগবে, যেহেতু ওয়াই ইজ গ্রেটার দেন 3 মিটার। ওকে, বা তুই বাংলায় লিখতে পারিস, যেহেতু ফিল্ডার লাভ দিয়ে সর্বোচ্চ 3 মিটার উচ্চতায় বল ধরতে পারে, সুতরাং ফিল্ডারের পক্ষে ক্যাচটি ধরা সম্ভব হবে না, ক্যাচ নেওয়া সম্ভব হবে না। তাহলে অঙ্ক কিন্তু ছোট, কিন্তু উদ্দীপক কিন্তু অনেক বড় ছিল, এবং এভাবে পড়ে বুঝতে হবে কি বলতে চাইছে। ওই তো ডাটা ওভাবে যদি মিলে তো ধরতে পারবে। আচ্ছা, এবার ওকে, আরেকটা অঙ্ক দেওয়া আছে, এটা একটু দেখাই। খুব বেশি কঠিন লাগতেছে কি? ক্লাসের ম্যাথ গুলা সোজা, এই একই টাইপের অঙ্ক ঘুরে ফিরে বারবার আসে। সো যদি দুই একটা বুঝে যাস তাহলে ওই যে টাইপ ধরে করাচ্ছি এগুলাই ঘুরে ফিরে। আচ্ছা, এটা একটু ডিফারেন্ট, মানে না করা থাকলে পারবি না, এই জন্য এটাকে একটু দেখা দিই। বলছে কোন নিক্ষিপ্ত বস্তুর, একটা বস্তুর বেগ আর কি, কোন নিক্ষিপ্ত বস্তুর বেগ ও আনুভূমিকের সাথে যে কোণ, এটাকে নিক্ষেপণ কোণ বলে। হ্যাঁ, তো আমি এখানে নিক্ষেপণ কোণই লিখলাম। নিক্ষেপণ কোণ কত হলে ওই বস্তুটির আনুভূমিক পাল্লা বা অনুভূমিক পাল্লা। আচ্ছা, এই অঙ্কে এই চ্যাপ্টারে
9-10 এর সেই অঙ্কগুলাও কিছু আছে, হ্যাঁ, ওই 9-10 এর গতি চ্যাপ্টারে যে অঙ্কগুলা ছিল। সো আমি ওগুলাকে আপাতত এখন দেখাচ্ছি না, একই টাইপের যেহেতু। তারপরেও তোরা না পারলে বলিস। অনুভূমিক পাল্লা, তবে ওগুলা বেশি একটা আসে না, আসে কিন্তু এই প্রাস থেকেই। 79.5 মিটার। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, এটা দেখাবো দেখাবো, ওকে। এখানে ওই যে আপেক্ষিক বেগের, ওই যে আপেক্ষিক বেগের কিছু অঙ্ক আছে, সেগুলো একটু দেখাবো। এবং বিচরণ কাল, এটার পরে ওটা দেখাচ্ছি আমি। আচ্ছা, বলছে এত হবে। তাহলে কোশ্চেন হচ্ছে, কোন নিক্ষিপ্ত বস্তুর বেগ ও নিক্ষেপণ কোণ কত হলে ওই বস্তুটির অনুভূমিক পাল্লা 79.5 মিটার এবং বিচরণ কাল 5.3 সেকেন্ড হবে। তার মানে আমাদের ইউ আর আলফা বের করতে বলছে, আদিবেগ। আর তো ফার্স্টে ধরে নিতে পারি যে আদিবেগ ইউ আর নিক্ষেপণ কোণ আলফা। তো প্রথমেই প্রশ্ন মতে যেটা বলছে, বলছে আর ইকুয়ালস টু 79.5, বা আমরা এটাকে, আচ্ছা আমরা দুইটা সূত্র আগে লিখি, পরে মান বসাচ্ছি। আমরা আর ইকুয়ালস টু যেটা জানি সেটা হচ্ছে ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি, আর টি সমান সমান যেটা জানি সেটা হচ্ছে 2 ইউ সাইন আলফা বাই জি। ওকে, তো 1 2, তো এইখানে আমরা যেটা দেখতেছি, আমাদের টি আর আর এর মান দেওয়া আছে। আলফা বের করার এখানে দুইটা অজানা, মানে ইউ জানি না, আবার আলফাও জানি না। তাহলে আমরা এক কাজ করি, আহ, এইখান থেকে বা যে কোনো একটা থেকে করা যেত। ইউ এর মানটা এখান থেকে বের করে এখানে গিয়ে বসাই দিই। যদি এখান থেকে ইউ এর মানটা বের করে এখানে বসাই দিই, তাহলে কিন্তু আমাদের তখন অজানা রাশি একটা হয়ে যাবে। মানে ইউ এর মানটা যদি এখানে বসাই দিই, তাহলে তখন শুধু অজানা রাশিটা আলফা হবে। ওকে, তাহলে আমরা এখান থেকে ইউ এর মানটা ইয়া করি, বের করে নিই। তো 2 হতে আমরা যেটা লিখতে পারি, এইখান থেকে আমি লিখলাম, বা ইউ সমান সমান যেটা লেখা যাচ্ছে জি টি, এটা উপরে চলে যাচ্ছে জি টি, নিচে আসতেছে 2 সাইন আলফা, 2 সাইন আলফা, এটাকে 3 নাম্বার দিলাম। ওকে, তাহলে এখন এই 3 হতে যে ইউ এর মানটা পাইছি, এটা যদি এখানে বসাই দেই, তাহলে আমাদের আলফা বাদে সবকিছু জানা। তার মানে ওখান থেকে আমরা আলফাটা বের করে নিতে পারবো, এই যে নিক্ষেপণ কোণটা বের করে নিতে পারবো। তাহলে এবার আমি 3 থেকে পাওয়া মানটা বসাই দিচ্ছি হচ্ছে 3-এর মানটাকে আমি 1-এ বসাই দিচ্ছি। সুতরাং 1 হতে এই ইউ এর জায়গায় ওটা বসাই দিব, তাহলে আসতেছে আর সমান সমান ইউ স্কোয়ার ছিল, তার মানে আসতেছে হচ্ছে জি টি, মানে জি স্কোয়ার টি স্কোয়ার ডিভাইডেড বাই নিচে আসতেছে 4 সাইন স্কোয়ার আলফা, মানে এটাকে যদি স্কোয়ার করি, আর ইনটু এই যে সাইন টু আলফাকে আবার লেখা যায় 2 সাইন আলফা কজ আলফা, যেটা আমরা সাইন 2 আলফা সূত্র বলছিলাম। আর নিচে আছে জি। তাহলে এবার এখান থেকে আমি আর সমান সমান যেটা পাচ্ছি, আর সমান সমান এরকম দাঁড়াচ্ছে, জি একটা কাটাকাটি চলে যাচ্ছে, মানে জি নিচে নাই, তার মানে আসতেছে শুধু, আর এখান থেকে সাইন আলফা চলে যাচ্ছে, নিচে শুধু 2 থাকতেছে, মানে এরকম আসতেছে হাফ, উপরে থাকতেছে জি টি স্কোয়ার, আর নিচে থাকতেছে 2, আর কি আছে, আর হচ্ছে কজ আলফা আর সাইন আলফা, এরকম থাকতেছে। এখানে হচ্ছে আর, তাহলে এখানে আমরা মোটামুটি সবগুলাই জানি, খালি আলফা জানি না। আই মিন টি স্কোয়ার, টি এর মান দেওয়া আছে কোশ্চেনে, মানে বিচরণ কাল, অনুভূমিক পাল্লাও দেওয়া আছে 9.2 জানি। তাহলে এখান থেকে আলফা বের করে ফেলতে পারবো। তো আলফা বের করার জন্য মানে আলফাটাকে ওই পাশে নিয়ে যাই,
তাহলে সাইন আলফা ডিভাইডেড বাই কজ আলফা, মানে এই সাইডে বা এটাকে আমি কট আলফা লিখতে পারি, যেটা এই সাইডে গিয়ে টেন আলফা হয়ে যাবে। আমি একবারে লিখলাম, এই সাইডে হচ্ছে কট আলফা ছিল, বা এই সাইডে যদি নিয়ে আসি তাহলে ওইটা সাইন বাই কজ হয়ে যাবে, মানে টেন আলফা হয়ে যাবে। আমি এই সাইডে টেন আলফা লিখলাম, আর আরটাকে ওইটার নিচে নিয়ে গেলাম, মানে এরকম আসতেছে জি টি স্কোয়ার বাই টু আর। তো এখান থেকে আলফা বের করা লাগবে। তাহলে এগুলোর মান একটু বসাই দিই, কি কি আসে। 9.8 ইন্টু টি জানি কত দেওয়া ছিল, 5.3, 5.3 হোল স্কোয়ার, আর টু আর বলে দেওয়া আছে হচ্ছে 79.5। আচ্ছা, এটা কত আসে একটু দেখি। এই মানটা আসতেছে, মানে সাইন আলফা ডিভাইডেড বাই কজ আলফা এই সাইডে নিয়ে আসছি, আলফাকে এক পাশে আনছি, তাহলে সাইন আলফা বাই কজ আলফা মানে হচ্ছে টেন আলফা, অথবা ওকে 9 এটা হিসাব করলে কত হয় একজন দেখতো, 9.8। আমিও করতেছি, ভুল করলে বলিস। ভাগ 2 × 79.5। আচ্ছা, আমার আসে হচ্ছে 1.73। তোদেরও এরকম কিছু আসছে কিনা একটু দেখিস। 1.73, তাহলে আলফার মান আসতেছে টেন ইনভার্স ওইটা, তাহলে ওইটাকে যদি আমরা টেন ইনভার্স করি, শিফট টেন ইনভার্স অ্যান্সার, এটা আসে 59.98, মানে প্রায় 60 ডিগ্রির মতো। তো আমি এটারে 60 ডিগ্রি লিখে দিচ্ছি। ওকে, আলফার মানটা আসছে 60 ডিগ্রি। আর আমাদের আলফা পেয়ে গেলাম, ইউ বের করতে বলছিল ওই 3 নাম্বার সমীকরণে। সুতরাং 3 হতে 3 হতে ইউ সমান সমান পাচ্ছি 9.8, টি এর মান দেওয়া ছিল হচ্ছে 5.3, আর সাইন টু সাইন আলফা তো পাইলাম 60। তাহলে এখানে ইউ কত আসে দেখি, 9.8 ইন 0.53, 5.3 ভাগ 2 sin 60, sin 60। আচ্ছা, এটা আসছে 29.98, মানে হচ্ছে প্রায় 30 মিটার পার সেকেন্ড, 30 মিটার পার সেকেন্ড। ওকে, এটা হচ্ছে অ্যান্সার। ওকে, তাহলে আমি লাস্ট অঙ্ক আজকের জন্য, সেটা হচ্ছে আপেক্ষিক বেগের একটা অঙ্ক, যে বৃষ্টির অঙ্কগুলো আসে, যে বৃষ্টি পড়ার সময় আমরা ছাতা কত কোণে ধরতে হবে, এরকম কিছু অঙ্ক আসে। তো এটার একটা একটু দেখাচ্ছি। যাদের আপেক্ষিক বেগের কনসেপ্টটা মনে আছে, আপেক্ষিক বেগ তো ওই গতিবিদ্যাই দেখাইছিলাম মেবি, তাই না নামি? ওই তো মানে ভেক্টরের পরেই তো এই চ্যাপ্টারেই দেখাইছি না আপেক্ষিক বেগ, নাকি? হ্যাঁ, 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 এটাতেই দেখাইছি মেবি। আচ্ছা, কোশ্চেনটা এরকম, যে বৃষ্টি হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার বেগে, উদ্দীপকে নাম টাম দেওয়া আছে, আমি সরাসরি করতেছি। 6 কিলোমিটার পার আওয়ার বেগে উলম্ব ভাবে বৃষ্টি পড়ছিল। উলম্ব ভাবে বৃষ্টি পড়ছিল, আর একজন লোক একজন লোক 4 কিলোমিটার, এটা হচ্ছে আমি বোর্ড কোশ্চেন, রাজশাহী বোর্ড 2017 কোশ্চেনটা দেখাচ্ছি আর কি। 4 কিলোমিটার পার আওয়ার বেগে একজন 4 কিলোমিটার পার আওয়ার বেগে হাঁটছে হাঁটছে অপরজন অপরজন 8 কিলোমিটার পার আওয়ার বেগে সাইকেলে যাচ্ছে। তো একজন হাঁটতেছিল ওই বৃষ্টিতে, আর একজন তখন সাইকেল চালিয়ে যাচ্ছে।
তো কোশ্চেনটা হচ্ছে এই উভয়ে ভিন্ন ভিন্ন কোণে ছাতা ধরছে। তো দুইজনে বৃষ্টি থেকে সেভ হওয়ার জন্য একই অ্যাঙ্গেল করে ছাতা ধরে নাই, ভিন্ন ভিন্ন কোণে ছাতা ধরছে। এটা রিজনটা কি? তো কোশ্চেনটা এরকম যে উভয়ে উভয়ের ছাতা একই কোণে বাঁকানো নয়। ব্যাখ্যা করতে বলছে এই ব্যাপারটা। মানে বৃষ্টি থেকে যদি একদম সোজাভাবে বৃষ্টি পড়ে, আমরা যদি স্থির না থেকে আমরাও যখন যদি তখন বেগে থাকি, তাহলে আমরা যদি সোজাভাবে ছাতা ধরি, তাহলে আমরা ওই বৃষ্টি থেকে বাঁচতে পারবো না, ভিজে যাব। কারণ আমরাও বেগে আছি, বৃষ্টিও বেগে আছে, তখন নতুন একটা লব্ধি বেগ হবে। ওকে, কিন্তু আমি যদি স্থির থাকি তখন সোজাভাবে ছাতা ধরলে ওই বৃষ্টি থেকে সেভ হইতে পারবো। তবে আমরা এই ক্ষেত্রে বাতাসের কথাটা বিবেচনায় আনতেছি না। এমনি নর্মালি কিন্তু আমরা আহ স্থির অবস্থায় যখন ছাতা ধরি, কখনো দেখা যায় যে বাঁকা বৃষ্টি আসতেছে আমার দিকে। ওকে, আমরা তখন বাতাসের ব্যাপার থাকে। তো আমরা এখানে বাতাসের কথাটা আনতেছি না, আমরা চিন্তা করতেছি শুধু আমার আর বৃষ্টির বেগটা এরকম। তাহলে একজন লোক 4 কিলোমিটার পার বেগে পার আওয়ার বেগে হাঁটতেছিল, তখন বৃষ্টিটা সোজা আহ, উলম্ব ভাবে পড়তেছিল। তাইলে আমরা দুই ক্ষেত্রে কেন দুইজনে ভিন্ন ভিন্ন কোণে ছাতা ধরলো, সেটা রিজনটা একটু বের করার চেষ্টা করি। তাহলে সলভটা, আমাদের আপেক্ষিক বেগ বের করার যে নিয়মটা ছিল, যার সাপেক্ষে বের করব, যার সাপেক্ষে বেগ বের করতে হইতো তাকে জিরো বানানোর দরকার হইতো, এরকম একটা ব্যাপার ছিল। আমি আবার মনে করাই দিচ্ছি যে এখানে দুইটা বেগ, একটা হচ্ছে বৃষ্টি যে পড়তিছে, এটা হচ্ছে বৃষ্টির বেগ, আমি দেখাইলাম এই উলম্ব ভাবে বৃষ্টি পড়তিছে, সেটা হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার। ওকে, আর এটা হচ্ছে ওই লোক যেদিকে যাচ্ছে আর কি, লোক হচ্ছে, এটা লোকের বেগ, সেটা হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার। এখন দুইজনেই যেহেতু বেগে আছে, লোক যদি এখন সোজা ভাবে ছাতা ধরে রাখে, আই মিন একদম খারাপ হবে, কখনোই সে বৃষ্টি থেকে সেভ হবে না। তো আমার এখন যেটা বের করতে হবে, লোকের সাপেক্ষে বৃষ্টির বেগ। লোকের সাপেক্ষে বৃষ্টির বেগ মানে লোকের কাছে বৃষ্টিটাকে কি আসলে এরকম সোজা ভাবে পড়তেছে এরকম মনে হচ্ছে কিনা। তো এটার যে নিয়মটা ছিল যার সাপেক্ষে বেগ বের করতে হবে তাকে জিরো বানায় নিতে হইতো। তাইলে আমরা সবসময় যার রেফারেন্সে বের করতে চাই তাকে স্থির ধরি, এরকম একটা জিনিসকে স্থির ধরে তার সাপেক্ষে অন্য একটা কিছুর অবস্থান বের করি। তো যদি আমি এই লোকের সাপেক্ষে বৃষ্টির বেগ বের করতে চাই, আমাকে লোকের বেগটাকে জিরো বানিয়ে নিতে হবে। তাহলে কি করবো, একটা ভেক্টরকে জিরো বানানোর নিয়ম কি, ওর অপোজিটে সেম আর একটা ভেক্টর যদি বিপরীত দিকে আনি, এইখানে যদি 4 কিলোমিটার পার সেকেন্ডটা নিয়ে আসি, এই যে এটাকে উল্টে দিলাম, তাহলে কিন্তু এবার জিরো হয়ে গেছে। তাহলে আপেক্ষিক বেগের লেকচারটা আমারটা দেখিস, তাহলে বুঝতে পারবি যে আমরা ফার্স্টে এই বেগটাকে, যার সাপেক্ষে বেগ বের করতে হবে, তাইলে তাকে উল্টায় দিব, সেই বেগটাকে উল্টায় দিব, আরেকটা ঠিক থাকবে। এইবার এই দুইটা বেগের লব্ধি বের করব। তো লব্ধি বের করার নিয়ম কি ছিল, দুইটা ভেক্টরের লব্ধি হচ্ছে ভেক্টর দুইটাকে নিয়ে একটা সামান্তরিক আঁকতে হয়, বা ওই যে আয়তক্ষেত্র যেটাই বলি না কেন। তো এই সামান্তরিক আঁকলাম, তারপর ওই সামান্তরিকের কর্ণটা হচ্ছে ওই ভেক্টরটার লব্ধি। তার মানে ও বৃষ্টিটাকে এই লব্ধি বরাবর পড়তে দেখবে, এভাবে পড়তে দেখবে। আচ্ছা, আমার আঁকা বাঁকা একটু হইতে পারে। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে তাইলে এখন লোকটার কাছে মনে হচ্ছে বৃষ্টিটা এইভাবে পড়তেছে না, এরকম একটা কোণ করে বৃষ্টিটা পড়তেছে, তার মানে ওর ছাতাটা এরকম কোণ করে ধরা লাগবে। তো আমাদের এই কোণটা বের করা লাগবে, এই থিটাটা বের করা লাগবে। ওকে, একইভাবে ওর ক্ষেত্রে একই নিয়ম ফলো করব। তাহলে আমরা এই থিটাটা কিভাবে বের করতে পারি, একদম ইজি। আহ এটা যেহেতু 6, এটা যদি 4 হয় তাহলে এটাও 4 হবে, 4 কিলোমিটার পার আওয়ার। আর এটা একটা হ্যাঁ, থিটাটা কোনটা, আমি কোনটা নিব, আমি কিন্তু এটাও নিতে পারতাম, এটাও নিতে পারতাম। কোনটা নিব
সেটা আমি বলে দিব, অ্যান্সারে আমার বলতে হবে উলম্বের সাথে। এই কোণটাকে আমরা বলতেছি উলম্বের সাথে উৎপন্ন কোণ। মানে ছাতা কত কোণে ধরবি এটাকে তুই দুই ভাবে বলতে পারিস, যে উলম্বের সাথে এত ডিগ্রি কোণ করে ধরবো, অথবা বলতে পারি আনুভূমিকের সাথে এত কোণ ডিগ্রি কোণ করে ধরবো। কেউ যদি আনুভূমিক দিয়ে বলতে চায় সে এই কোণ বের করবে, কেউ যদি উলম্ব দিয়ে বলতে চায় সে এই কোণ বের করবে, কিচ্ছু আসে যায় না। কথা ঠিক থাকলে দুইটাই তুই নাম্বার পাবি। তাহলে আমরা থিটা বের করতে চাই, তো থিটা বের করার জন্য কোনো কঠিন কিছু না, জাস্ট জ্যামিতি অ্যাপ্লাই করব। এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের থিটা, এটা হচ্ছে কোণ, এটা হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে ভূমি। তাহলে টেন থিটা ইকুয়ালস টু লম্ব বাই ভূমি, তার মানে আসতেছে এই ক্ষেত্রে টেন থিটা ইকুয়ালস টু লম্ব হচ্ছে 4, ভূমি হচ্ছে 6। সুতরাং থিটা ইকুয়ালস টু আসতেছে টেন ইনভার্স 4/6। কত আসে? 4/6 করলে 33.69 ডিগ্রি এরকম আসবে, 33.69 ডিগ্রি। তার মানে অ্যান্সারটা হবে এই ক্ষেত্রে লোকটা উলম্বের সাথে 33.69 ডিগ্রি কোণ করে ছাতা ধরবে। এবার সেকেন্ড কেসে আসি। এখানে আমি বাংলা লেখাগুলো লিখলাম না, তোরা লিখে নিস। বুঝছিস তো সবাই নাকি? না বুঝলে বলিস। আচ্ছা, সেকেন্ড কেসে একই ব্যাপার। ওর বেগ ছিল এবার 8 কিলোমিটার পার আওয়ার, আর বৃষ্টি পড়তেছিল ওই 6 কিলোমিটার পার আওয়ারে। তো আবার একই নিয়ম, যার সাপেক্ষে বেগ বের করতে চাই তাকে উল্টায় নেব। তার মানে 8 কিলোমিটার পার আওয়ারটাকে উল্টায় নিচ্ছি। তারপরে এই ভেক্টর, মানে ওই ভেক্টর এখন নাই, এই ভেক্টর আর এই ভেক্টরের লব্ধি বের করবো। তো লব্ধি বের করার যা নিয়ম ছিল, যে সামান্তরিক একে তারপর কর্ণ, এবার এই থিটাটা বের করতে হবে। তো আবার একই ব্যাপার, এবার হবে টেন থিটা সমান সমান, টেন থিটা সমান সমান এই লম্ব হবে এবার 8, এই ভূমি হচ্ছে 6, 8/6। তো এইবার থিটার মান কত আসে আমি ডিরেক্ট লিখে দিচ্ছি। থিটা আসতেছে এই ক্ষেত্রে 53.13 ডিগ্রি। তার মানে দুই ক্ষেত্রে দুই কোণে ছাতা ধরতে হয়েছে। যে সোজাভাবে হেঁটে যাচ্ছিল তাকে উলম্বের সাথে 33.69 ডিগ্রি, এই কথাটা কিন্তু বলে দিতে হবে, উলম্বের সাথে এত কোণে ছাতা ধরবে। একইভাবে যে সাইকেলে যাচ্ছিল সে উলম্বের সাথে আরো একটু বাঁকা করে ধরছে, ছাতা ধরছে। তার মানে তুই যত বেগে থাকবি তত তোর ছাতা হেলায় নিতে হবে, ব্যাপারটা এরকম। আচ্ছা, তাইলে মনে হয় কারো কোনো প্রবলেম নাই আর? তারপরে প্রবলেম থাকলে বলবি। আমাদের কিন্তু চ্যাপ্টার এখনো শেষ হয় নাই। লাস্টের বৃত্তীয় গতি পোরশনটা বাদ আছে, কেন্দ্রমুখী ত্বরণ এগুলো বাদ আছে। তো ওগুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো। তো ভালো থাকিস সবাই, আল্লাহ হাফেজ, আর সুস্থ থাকিস। টাটা।